শীতকাল পড়ে গেছে, নলেন গুড়, বিভিন্ন শীতের সরঞ্জামের সঙ্গে যেটা বাঙালিদের জীবনে অবশ্যম্ভাবী রূপে ঢুকে পড়ে সেটা হচ্ছে বেড়ানো। শীতে আমরা সর্ষের তেল মাখি বা না মাখি, বাঙালির পায়ের তলায় সর্ষে কিন্তু সব সময় থাকে। তাই আজ এই বড় দিনে আমরা উৎসবের মেজাজে রয়েছি, তো দিনটাকে আরেকটু বড় করে দেখব বলে আমরা আজ ভ্রমণ করব। না, স্টুডিওয় বসে তো আর ভ্রমণ করা সম্ভব নয়, তাই সরাসরি নয়, আমরা একজন তেমনই ভবঘুরে ভ্রমণ পিপাসু মানুষের কথা শুনব। আমাদের সঙ্গে রয়েছেন ভাস্বতী চক্রবর্তী, যিনি শুধু ভ্রমণ পিপাসুই নন, একা একা বহু কঠিন জায়গায় বেরিয়েছেন এবং বেড়ানোটাকে নিজের ভেতরে জারিত করেছেন। শুধু আনন্দের জন্য নয়, শুধু কোনো কিছু দেখার জন্যে বা ছুটি কাটানোর জন্য নয়, খানিকটা প্রকৃতির সঙ্গে বা এই ভ্রমণকে নিজের ভেতরে একটা আদর্শের মতো করে লালন করেছেন, প্রকৃতির সঙ্গে ভালোবাসার সম্পর্ক স্থাপন করেছেন। ভাস্বতী রয়েছেন আজকে স্টুডিওতে। দিদি, আকাশবাণী কলকাতায় মহিলা মহলে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আকাশবাণীকেও অনেক ধন্যবাদ আমাকে মহিলা মহলে এই গল্প করার সুযোগ দেওয়ার জন্য। আমরা প্রশ্নে চলে যাই দিদি সরাসরি। ভ্রমণের সঙ্গে ভালোবাসা কোন সময় থেকে? আসলে আমার তো 70 বছর বয়স হলো, বলতে পারেন 69 বছর ধরে আমি বেড়াচ্ছি। আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকেই আমি প্রায় প্রত্যেক বছরই বেড়াতে গেছি। সেটা তো তখন পরিবার, হ্যাঁ, আমার বাবার নেশা ছিল ভ্রমণ, প্রত্যেক বছরই বেড়াতে যেতাম। কাজে ভ্রমণটা আমার একটা অভ্যেসের মতো হয়ে গেছে। মানে যেমন বাকি সমস্ত দৈনন্দিন জীবনের যা কাজ, সেই রকমই ভ্রমণটা আলাদা করে কিছু নয়, আমার একটা অভ্যেসের মধ্যে ভ্রমণ রয়ে গেছে। বুঝতে পেরেছি। তার মানে পরিবারের সঙ্গে যেভাবে আমরা বাড়ির লোকের সঙ্গে বেড়ানো শুরু করি সেভাবেই আপনারও শুরুটা হয়। হ্যাঁ, তারপর সেটা অভ্যেসের মধ্যে ঢুকে যায়। কিন্তু তারপর তো আপনি বহুবার একাও বেরিয়ে পড়েছে, কিছু কঠিন জায়গাতেও আপনার যাওয়ার অভিজ্ঞতা রয়েছে বলে আমরা জানি। হ্যাঁ, তা গিয়েছি একা। আমি যে খুব অল্প বয়সে একা বেড়াতে গিয়েছি তা নয়। আমি 2004 সালে প্রথম একলা বেড়াতে যাই ইউরোপে। সেটা পুরোটাই নিজে প্ল্যান করে আর কি, এমন নয় যে কোনো গ্রুপের সঙ্গে বা কোনো ট্রাভেল গ্রুপের সঙ্গে বেড়াতে গিয়েছি। পুরোটাই নিজে প্ল্যান করে একা একাই বেরিয়েছি। তারপরে চীনে সিনচিয়াং প্রদেশে কারাকোরাম হাইওয়ে দিয়ে আমি গিয়েছি পাকিস্তান চীনের বর্ডার পর্যন্ত, সেটাও একা। আর তারপরে ইউএসএ তে আমি ট্রেনে অনেকটাই ইস্ট কোস্ট থেকে ওয়েস্ট কোস্ট, আবার ওয়েস্ট কোস্ট থেকে ইস্ট কোস্ট একলা ঘুরেছি। এরকম কিছু কিছু একা আমি বেরিয়েছি। এই যে একা বেরোলেন, প্রথমবার একা বেরোনো হচ্ছে 2004 সালে, মানে আজ থেকে 22 বছর আগে। হ্যাঁ, তখন আপনার বয়স মোটামুটি 50-এর কাছাকাছি আর কি। এই যে একা বেরোনোর সিদ্ধান্তটা নিলেন, যে আপনি একা বেরোতে চান বা একা বেরোবেন, এটা কেন? মানে আপনার তো ভ্রমণটা শুরু হয়েছিল বাবার হাত ধরে বা পরিবারের হাত ধরে। নিশ্চয়ই আপনি প্রত্যেক বছর যেটা বেরিয়েছেন নিশ্চয়ই পরিবারের মানুষ বা বন্ধু বান্ধব বা গ্রুপ সেভাবে, মানে দলবল মিলে আর কি। না, দলবল মিলে ঠিক না, সাধারণত পরিবারের সাথেই বেড়াতে যাই আর কি। বেশ, তো সেখান থেকে মানে এই যে একা বেরোবেন এই সিদ্ধান্তটা নিলেন কেন? আসলে আমি আর আমার হাজবেন্ড দুজনেই বেড়াতে যেতাম ছেলেকে নিয়ে, কিন্তু অনেক সময় যেটা হতো কাজের কারণে আমরা এক সময় ছুটি পেতাম না, আমাদের ছুটিটা মিলতো না। তো সেই জন্য একটা সময় আমি কিছু কিছু সময় আমি আমার ছুটির সময় সবাই বেড়াতে যেতে পারছি না, সেজন্য আমি একা বেরিয়ে পড়েছি। আবার যখন আমার হাজবেন্ড ছুটি পাবে তখন তো আমি ছুটি পাচ্ছি না, সেই হিসেবেই খানিকটা একা বেরিয়েছি আর কি। আচ্ছা, তো সেটা মানে এই যে আপনি বলছিলেন একটা সীমান্তেও আপনি পৌঁছে গেছেন, সেটা কোথাও কি কখনো মনে হয়নি যে একটু ঝুঁকিপূর্ণ বা এই ধরনের? একটু একা বেরোনো তো একটা কোনো ছোটখাটো বা একটা সহজ জায়গাতেও হতে পারতো, একটু দূরে এতটা মানে বেশ খানিকটা জার্নি করে অনেকটা যাত্রাপথ পেরিয়ে এরকম দূরে একা যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি কোনো ভাবনা কাজ করেছিল? না, আসলে হয়তো মানে একটু অন্যরকম ভাবে বেড়াবো বা ওই জায়গাগুলো দেখতে চাইছি, সেই হিসেবে খানিকটা ওরকম প্ল্যান করেছি। তো এই যে একা বেড়াতেন, তার আগে ওই জায়গা সম্বন্ধে, ওই অঞ্চলের কোথায় থাকবেন, কি খাবেন, এই বিষয়গুলো নিয়ে একটা সঠিক পরিকল্পনা তো নিশ্চয়ই করতে হতো, অবশ্যই। না, কিন্তু আমি যখন বেড়াতে গেছি তখন তো ইন্টারনেটের যুগ নয়। ঠিক।
কাজেই মানে ইন্টারনেটের যুগ হয়তো এসে গেছে 2000 সালের তো পরে, সেটা অতটা আমরা ব্যবহার করতে তখনো শুরু তখনও করিনি। ওটা ব্যবহার করতে পারিনি। কাজেই মনে মনে একটা পরিকল্পনা করতাম। আর আমার গাইড ছিল লোনলি প্ল্যানেট বই, ভ্রমণের বই তো তখন গাইড হিসেবে ব্যবহার করা আচ্ছা, হতো। তো সেক্ষেত্রে আপনি ভ্রমণের বইকেই পথপ্রদর্শক হিসেবে ব্যবহার করতেন। কিন্তু এখন যেমন আগে থেকে সবকিছু পুরোপুরি স্থির করে ফেলা যায়, কোথায় থাকবো, কিভাবে যাব, এমনকি টিকিটও কেটে ফেলা যায়, বাস, ট্রেন ইত্যাদি। তখন সেটা ছিল না, ওখানে গিয়েই বিভিন্ন জায়গায় গিয়েই সেটা করতে হয়েছে আর কি। আচ্ছা, তো এটার জন্য খুব যে বেশি পরিকল্পনা করে প্রস্তুতি নিয়ে আর কি সুযোগ পেতেন সেটা নয় বোধহয়। হ্যাঁ, একটা রাফ পরিকল্পনা যে এই দিন এখানে থাকবো, এই দিন এখান থেকে এখানে যাব, এরকম। কিন্তু মোটামুটি। বাকিটা যা হবে ওখানে ওখানে গিয়েই হবে। হ্যাঁ, আচ্ছা, আর এখন যেমন অনেকটা আমরা পড়াশোনা করে যেতে পারি, কারণ ইন্টারনেটের মাধ্যমে সেই জায়গাটি সম্বন্ধে, সেখানকার নিরাপত্তা থেকে শুরু করে সবটুকু আমরা একটা ধারণা পেয়ে যেতে পারি, কিন্তু সেই সময় তো না, অতটা আগের থেকে ধারণার ব্যাপারটা অতটা ছিল না। আপনি একাও বেরিয়েছেন, আবার পরিবারের সঙ্গেও বেরিয়েছেন, তো কোনটা আপনাকে মানে বেশি আনন্দ দেয় বা দিয়েছে? দুটোই আনন্দ দেয়। একা বেরিয়ে যাওয়ার একটা অন্যরকম আনন্দ আছে, একটু একটু যেন কেয়ার ফ্রি ভাবে বেড়ানো যায়। আর পরিবারের সঙ্গে বেড়ালে আমি যা দেখছি সেটা সবার সঙ্গে তাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, সেটাও একটা অন্যরকম আনন্দ। বেশ, আপনার কাছে কি বেড়ানো শুধুই আনন্দের খোরাক, নাকি এর মাধ্যমে বিশ্বের সঙ্গে একটা সংযোগ, মানে নিজের আনন্দের খোরাক? মানে একটা হয় আমাদের কাছে ভ্রমণ মানে ধরে নিন আপনার জীবন খুব একটা একঘেয়ে বা একই খাতে বইছে, সেখান থেকে একটা সাময়িক মুক্তি, এইটা একটা ভাবনার জায়গা থাকে। কিছু মানুষের কাছে বেড়ানোটা একটা প্যাশনে পরিণত হয়, মানে সেটা তাদের কাছে একটা জীবনে আঁকড়ে ধরার অবলম্বন, মানে বেঁচে থাকার বা আঁকড়ে ধরার অবলম্বন হিসেবে হয়। তো আপনার কাছে কোনটা? আমার কাছে তো বেড়ানোটা একটা প্যাশনই, কারণ এই যে একেবারে মানে যখন জ্ঞান হয়েছে সেই সময় থেকে বেড়াচ্ছি এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বেরিয়েছি। তার জন্য বেড়ানোটা, যেমন আমি যেটা বললাম, আমার একটা অভ্যেস, কিন্তু সেটা একটা গতানুগতিক অভ্যেস নয় আর কি। এটা একটা মানে আমার কাছে এটা একটা সত্যি প্যাশন। এবং আমি যখন বেড়াতে যাই বা বেড়ানোর পরিকল্পনা করি, এখন ইদানিং তো যেহেতু ইন্টারনেট এসেছে, ইন্টারনেট সমস্ত কিছুই পরিকল্পনা করা যায়। পরিকল্পনা করতে আমি খুব ভালোবাসি। ম্যাপ ধরে তারপরে সবকিছু জায়গা দেখে কোন জায়গাটাতে থাকবো, কোথা থেকে কোথায় কিভাবে যাব, এই সমস্ত পরিকল্পনা করাটা আমার এখন একটা হবির মতো হয়ে গেছে। আমি এখন রিটায়ার করেছি, আমার কাছে অনেক সময় আছে। এই বেড়ানোর পরিকল্পনা করাটা আমার কাছে এখন একটা হবির মতো হয়ে গেছে। আমি খুব আনন্দ পাই এতে, এবং সত্যি সত্যি এটা আমার একটা প্যাশনে পরিণত হয়েছে। আজকাল সমাজ মাধ্যম নিশ্চয়ই আপনি ব্যবহার করেন কম হলেও, সমাজ মাধ্যমের কারণে আজকাল সবটাই একটা কোথাও একটা পণ্য, সবকিছুই, ছবিও পণ্য, অবশ্যই অভিজ্ঞতাও পণ্য, আনন্দও পণ্য। বেড়ানোর মাধ্যমে একটা কন্টেন্ট ক্রিয়েশন বা একটা রোজগারের পথ খুলে গেছে এখন, মানে মানুষ সেটাকে ব্যবহার করছে রোজগারের জন্য। কিভাবে দেখেন এটাকে আপনি? না, এই যে কন্টেন্ট ক্রিয়েশন, নানা রকম ভিডিও ইত্যাদি, এগুলো তো খুবই হেল্প করে যারা বেড়াতে যায় তাদের, বা যারা বেড়াতে যায় না, যারা আর্মচেয়ার ট্রাভেলিং করে তাদের কাছেও খুব ভালো। বসে বসে বাড়িতে সারা পৃথিবী ঘুরে বেড়ালেন। কিন্তু আমার যেটা মনে হয়, মানে এত বেশি এই জিনিসটা হয়েছে, আমার যেটা মনে হয় যে এর একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার। এবং আমাদের দেশের অনেকেই এটা করেন, দেখি বিভিন্ন দেশে গিয়ে অনেক ভিডিও দেখি, কিন্তু তাদেরও উচিত যে অন্য ভালো স্ট্যান্ডার্ডের ভিডিও অনেক আছে, অনেক ট্রাভেলার আছেন যারা খুব নামকরা এবং তাদের এই রকম কন্টেন্ট ক্রিয়েশনের ভিডিও দেখার মতো, সেইগুলো দেখে নিজেদের একটু পরিশীলিত করা। বেশ, আপনি বলতে চাইছেন যে এই কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা আরেকটু মানোন্নত হওয়াটা জরুরি। নিশ্চয়ই। তাহলে তো সেটা রোজগারের মাধ্যম হলেও অসুবিধা না, নেই, কোনো অসুবিধা নেই, কারণ বেড়ানো তো আর কোনো নিশ্চয়ই মন্দ হ্যাঁ, জিনিস না, নয় না, যেটার মাধ্যমে একেবারেই রোজগার না। করলে হ্যাঁ। কোনো অসুবিধা। ঠিক, আজকাল আমরা বেড়াতে গেলে সাধারণত মানে শুরু থেকে শেষটুকু সবটাই একটা সমাজ মাধ্যমে ছবি দেওয়া বা কোথাও একটা শেয়ার করা, কোথায় যাচ্ছি, লোকেশন শেয়ারিং, সবটুকুই আমরা করি। তো আপনার কি মনে হয় এটার মাধ্যমে কি নিরাপত্তা
নিরাপত্তা কতটা সুনিশ্চিত থাকে এই ক্ষেত্রে, বেড়ানোর ক্ষেত্রে? যেহেতু মেয়েরা আজকাল একা বেড়াচ্ছে, সেক্ষেত্রে নিরাপত্তা কতটা সুনিশ্চিত থাকে বলে আপনার মনে হয়? এটা নির্ভর করে সমাজ মাধ্যমকে আমি কিভাবে ব্যবহার করব তার উপর অনেকটা। আমি যদি সেটাকে রেস্ট্রিক্টেড ভাবে ব্যবহার করি তাহলে আমার মনে হয় অতটা অসুবিধে নেই, কিন্তু এইটা সব পুরোটাই নির্ভর করে ব্যক্তিগত রুচির ওপরে। আমি কতটা সমাজ মাধ্যমের সঙ্গে শেয়ার করতে চাই। অনেক সময় দেখা যায় যে কেউ একটা হয়তো কোথাও বেড়াতে গেছেন, একটা ছবি শেয়ার করেছেন, কিন্তু ছবির থেকে তার নিজের ছবিটা বেশি বড় হয়ে গেছে। মানে এইগুলো আমি কিভাবে জিনিসটাকে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি, আমার অভিজ্ঞতাকে শেয়ার করছি, না আমি সেখানে গিয়েছিলাম সেই জিনিসটা সবাইকে বলতে চাইছি। এটা ব্যক্তিগত রুচি এবং ব্যক্তিগত ধারণা সমাজ মাধ্যম সম্পর্কে তার উপর নির্ভর করে। এবং সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে হয়তো দেখা যাচ্ছে যারা এই ছবি দিচ্ছেন বা সমাজ মাধ্যমে প্রচার করছেন বা সমাজ মাধ্যমের মাধ্যমে মানুষকে জানাচ্ছেন তারা কোথায় আছেন, কিন্তু হয়তো কোথাও গিয়ে সেটা রুচি ওই গণ্ডিটা একটু হলেও পেরিয়ে গেল, বা এই যে আপনি বলছিলেন হয়তো দেখা গেল বেড়ানোর জায়গার ছবির থেকে নিজের ছবিটাই বেশি দেওয়া হয়ে গেল। কোথাও কি মনে হয় যে ভ্রমণের সঙ্গে যে একটা ভালোবাসার যোগ সূত্র তো থাকে, মানে যারা শুধুমাত্র নিছক একটা আনন্দ করব চলো ঘুরতে যাই এই ভাবনা থেকে বেড়াচ্ছেন না, আপনার মতো করে প্যাশন রয়েছে বা জানার ইচ্ছে, দেশ বা বিদেশ বা সংস্কৃতি এগুলো জানার ইচ্ছে রয়েছে, কিন্তু কোথাও সমাজ মাধ্যমে এই বিষয়গুলো দেখে প্রভাবিত হয়ে পড়ছেন, এক্ষেত্রে কি কোথাও মনে হয় যে একটা প্রশিক্ষণের প্রয়োজন? মানে বেড়ানোকে যদি আমি নিজের ভেতরে আদর্শের মতো করে নিতে চাই বা প্যাশনটা নিজের ভেতরে ঠিক করে তার সঠিক রূপায়ণ করতে চাই, একটা কি প্রশিক্ষণ বা একটা কি জানার প্রয়োজন রয়েছে যে এটাকে আমি কিভাবে ব্যবহার করব? আসলে অসুবিধাটা হচ্ছে যে প্রথমেই যদি আমি একটা প্রচারের মধ্যে পড়ে যাই তাহলে পরে জিনিসটা খানিকটা মনটা হয়তো সেদিকে চলে যায়। বেড়ানোটা একটা খানিকটা হুজুগ হয়ে গেছে এই কারণে যে ওই সমাজ মাধ্যমের জন্যই অন্যের বেড়ানো দেখে আমারও হয়তো ইচ্ছে করছে আমি বেড়াতে যাব, কাজে এই ব্যাপারটা তো একটা হুজুগের মতো হয়ে গেছে আর কি, যে সবাই বেড়াতে যাচ্ছেন, এটা খুবই ভালো কথা, সবাই বেড়াতে যাচ্ছেন এবং সবাই বেড়ানোর আনন্দ উপভোগ করছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ট্যুরিজমের প্রসার হচ্ছে, এটা তো কিছু বেশ মানুষের কর্মসংস্থানেও অনেক মানুষের সাহায্য হচ্ছে, একটা ব্যবসার সম্প্রসারণ হচ্ছে। কিন্তু সেখানে ওই যিনি বেড়াতে যাচ্ছেন তার দৃষ্টিভঙ্গিটা খুব ইম্পর্টেন্ট, বেড়ানোর প্রতি তার দৃষ্টিভঙ্গি। তিনি কি শুধু নিজে আনন্দ পাবেন তো বটেই, কিন্তু শুধুই সমাজ মাধ্যমে প্রচার করবেন বলে বেড়াতে যাচ্ছেন, না আরেকজনের প্রচার থেকে প্রভাবিত হয়ে বেড়াতে যাচ্ছেন, না নিজের ভেতর থেকে একটা উপভোগ করবেন বলে একটা যে আর্জ আসছে তার জন্য বেড়াতে যাচ্ছেন, এইগুলোর উপর নির্ভর করে। তবে এইগুলো তো পাল্টায়ও, একজন মানুষ হয়তো প্রথমে সমাজ মাধ্যম থেকে প্রভাবিত হয়ে বেড়াতে গেলেন, তারপরে তিনি সত্যি সত্যি একজন প্যাশনেট ট্রাভেলার হয়ে গেলেন, এটাও হয়, নিশ্চয়ই হয়। অর্থাৎ এক্ষেত্রে যদি ভ্রমণটাকে একটা আদর্শের মতো করে ভালোবাসার মতো করে নেওয়া যায় তাহলে প্রভাবিত হলেও পরিবর্তনের সুযোগ থাকে নিশ্চয়ই। যেটা আমরা কথা বলছিলাম সেই সংক্রান্তই আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জানবো। আপনি বলেছেন এতদিন পর্যন্ত বেড়াতে যাওয়া কোথাও একটা বিনোদনের মাধ্যমও কিছুটা হলেও ছিল, বেড়াতে যাওয়া তো বিনোদনই, কিন্তু এখন এটা ওই আত্মপ্রচারের একটা ক্ষেত্র হিসেবে কোথাও একটা দেখা দিচ্ছে। যিনি হয়তো কেউ একজন বেড়াতে যেতে ভালোবাসেন, বেড়াতে যাওয়ার কথা ভাবছেন, আবার এই প্রভাবিত হওয়ার সম্ভাবনাও আমাদের চারিদিকে, এত এখন সম্ভাবনা চারিদিকে ছড়িয়ে পড়ছে সমাজ মাধ্যমের কারণে, তাদেরকে যদি আপনি একটু টিপস বা একটু আপনার অভিজ্ঞতা দিয়েই বলেন যে কিভাবে তারা নিজের ওই ভেতরের আনন্দটাকে ঠিক রেখে সংরক্ষিত রেখে তারা বেড়াবেন। এটা তো টিপস দেওয়ার কিছু নেই, এটা নিজস্ব ব্যাপার একটা। তারা কিভাবে দেখবেন, তারা কিভাবে ভাববেন, বেড়ানোটাকে ছুটি পেলাম, প্ল্যান করলাম, বেড়াতে চলে গেলাম, ভালো লাগলো, উপভোগ করলাম, এটা না করে বেড়াতে যে যাচ্ছেন তারা কোথায় বেড়াতে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, কি দেখলেন, সেটা নিয়ে যদি পরে একটা ইন্ট্রোস্পেকশন করেন তাহলে হয়তো আস্তে আস্তে বেড়ানোটা একটা অন্য রূপে তাদের কাছে দেখা দিতে পারে আর কি। তবে এটা মানসিকতার উপর নির্ভর করে। ঠিক। এবার আপনার বেড়ানোর কথায় আসবো। আপনার বেড়ানোর কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা শুনবো যেগুলো আজও এই মুহূর্তে আকাশবাণী স্টুডিওয় বসেও আপনার মনে
মনে পড়ছে বা আপনি আমাদের সঙ্গে ভাগ করতে চাইছেন? বেড়াতে গেলে তো রোমাঞ্চকর অভিজ্ঞতা হবেই, বেড়াতে যাওয়াটাই একটা রোমাঞ্চ। তার কারণ হচ্ছে আমরা যে ছোটবেলা থেকে বেরিয়েছি, বিশেষ করে ছোটবেলায়, তখন তো অন্যরকম ছিল, তখন তো এত স্মুথ কিছুই ছিল না, অনেক রকম নানা রকম ঘটনা হয়েছে, নানা রকম সিচুয়েশনে পড়েছি। সেরকম বেড়াতে গেলে কিছু না কিছু হবেই, হতেই পারে আবার নাও হতে পারে। সেইগুলোর জন্য নিজেকে প্রস্তুত রাখতে হয়, ইম্প্রোভাইজেশন, কিছু একটা সিচুয়েশনে পড়লে উপস্থিত বুদ্ধি, তারপরে আমার বিবেচনা বোধ, সবকিছু মিলিয়ে কোনো একটা ঘটনা ঘটলে তার থেকে, সেই সিচুয়েশনটা যদি কোনো একটা একটু অসুবিধাজনক হয়, তার থেকে বেরিয়ে আসতে হয় আর কি। সেই রকম ঘটনা, মানে আমার এই প্রসঙ্গে মানে মজা করে একটা কথা বলতে ইচ্ছে করছে যে সোনার কেল্লার মন্দার বোস, যিনি একজন মেকি ভূপর্যটক ছিলেন, তিনি সেই বলেছিলেন যে হ্যাঁ, শুধু ক্যানিবালের হাড়িতে সেদ্ধ হতেই বাকি ছিল। যাই হোক, এরকম ঘটনা ঘটেছে বেশ কিছু, মানে একা একা চলতে গিয়ে, বিশেষ করে একা ট্রাভেল করতে গিয়ে, এবং অনেক সময় পরিবারের সঙ্গে ট্রাভেল করতে গিয়েও হয়েছে, মরুভূমির মাঝখানে বাস খারাপ হয়ে গেছে। তারপরে হয়তো আমি কোথাও একটা, আমি যাব একবার গ্রিসে, আমি অ্যাথেন্স থেকে যাচ্ছিলাম এপিডরাসের থিয়েটার দেখতে, সেই পুরনো অ্যাম্ফি থিয়েটার। সেখানে বাসে আমি এপিডরাস জিজ্ঞেস করে, ভাষার অসুবিধাও তো আছে, আমি এপিডরাসের বাসে উঠে গিয়েছি, আমাকে মাঝ রাস্তায় একটা জায়গায় নামিয়ে দিয়ে বলেছে যে এখান থেকে চলে যাওয়া যাবে। তা আমি জিজ্ঞেস করছি ফিরতি বাস কখন আসবে, বলে আজকে আর আসবে না, কালকে আসবে। অথচ আপনার তো ওখানে কোনো মানে থাকার বুকিং তো কিছু নেই। বুকিং মানে কি, আমি তো একটা 3 মাথার মোড়ে আমাকে নামিয়ে দিয়েছে, চারিদিকে কিছু নেই, দেখাই যাচ্ছে না এপিডরাস। তারপরে সেখান থেকে একটা জিজ্ঞেস করে, তখন মাথা ঠান্ডা করতে হয় আর কি। ঠিক সেই প্রথমে মাথা ঠান্ডা, তারপরে একটু ভেবে চিনতে, তারপরে আমি জিজ্ঞেস করে এপিডরাসে হেঁটে হেঁটে সেখান থেকে প্রায় মাইল 1.5 দূরে এপিডরাসে গেলাম। এবং সেটা একটা একেবারেই পর্যটনের জায়গা, প্রচুর পর্যটনের বাস এসেছে, অ্যাথেন্স থেকে লোকজন বেড়াতে এসছে। তো আমি সারাদিন ঘুরে টুরে ওখানে একটা ক্যাফেতে একজনকে জিজ্ঞেস করলাম যে এত তো পর্যটনের বাস এসেছে অ্যাথেন্স থেকে, এরা কি আমাকে কেউ অ্যাথেন্সে ফিরিয়ে নিয়ে যেতে পারে? তো সে বলল যে না, মনে হয় না, তুমি বরঞ্চ এখান থেকে হেঁটে হেঁটে লেগোরিও বলে একটা জায়গায় চলে যাও, তারপরে সেখান থেকে বাসে নাফপ্লিও থেকে তুমি অ্যাথেন্সের বাস পেয়ে যাবে। তখন আমি বাধ্য হয়ে ওই আবার হাঁটা শুরু করলাম, আবার সেই হেঁটে হেঁটে, খুব অক্টোবর মাসেও যেহেতু গ্রিসে ওখানে একটু পাথরের পাহাড় আছে, খুব গরম, সেই রোদের মধ্যে হেঁটে হেঁটে লেগোরিও পৌঁছলাম। তারপরে সেখানে এসে দেখি সমস্ত দোকানপাট বন্ধ, আমি যে একটু জল খাবো তারও উপায় নেই। তারপরে সেখানে বসে থেকে থেকে তারপরে বাস এলো, বাসে করে নাফপ্লিও এলাম, নাফপ্লিও থেকে অ্যাথেন্সে এসে পৌঁছলাম। এরকম ধরনের 2-4টে অভিজ্ঞতা হয় আর কি। অর্থাৎ এই ক্ষেত্রে ভয় না পেয়ে বা প্যানিক না করে একটু মাথাটা ঠান্ডা রাখতে হয়। হ্যাঁ, একদমই মাথা ঠান্ডা রাখতে হয়, উপস্থিত বুদ্ধির প্রয়োগ করতে হয়, তাহলে এইরকম ধরনের সিচুয়েশনকে ট্যাকল করা যায়। ঠিক, আবার এগুলো তো রোমাঞ্চকর অভিজ্ঞতার তালিকাতেও ঢুকে পড়ে। খানিকটা তো বটে। তো বেড়াতে গেলে এরকম কিছু না কিছু একটা হয়েই যায়, হয় আর কি সাধারণত। তার কারণ আমরা তো ঠিক কোনো ট্রাভেল গ্রুপ বা ট্রাভেল এজেন্সির যে প্ল্যান্ড ট্যুরিজম সেইখানে যাই না, সব নিজেরাই যাওয়া হয়, সবকিছু প্ল্যান করে। ঠিক, আমরা যেহেতু মহিলা মহলে রয়েছি এবং মেয়েদের কথা আমরা একটু বেশি বলি বা মেয়েদের জন্যই অনুষ্ঠান করি, মেয়েরা আজকাল বেরোচ্ছে, নিজের ইচ্ছে মতো বেড়াচ্ছে। মেয়েরা বেরোচ্ছে বা বেড়াচ্ছে বা বেড়াতে যাচ্ছে একা একাও, এটা একটা মানে আমরা যদি সেই পুরোনো দিনের সময় থেকে ভাবি, যে সময় মেয়েদের বিদেশ যাওয়া একটা অপরাধের মতো করে দেখা হতো। একটা সময় তো ছিল যখন স্বামী বিদেশে পাড়ি গেলে যদি সেই স্বামী বলতো, আমরা এরকম ইতিহাসে বহু উদাহরণ পেয়েছি, যে যদি স্বামী বলতো কোনোভাবে যে আমি আমার স্ত্রীকে নিয়ে যেতে চাই আমার সঙ্গে, সেটা সেই স্বামীকে রীতিমতো পরিবার ত্যায্যপুত্র করেছে, এই উদাহরণও আমরা পেয়েছি। সেখান থেকে আজকে মেয়েরা একা বেড়ানোর সাহস করছে, এটা নিঃসন্দেহে একটা নবজাগরণের মতোই। হ্যাঁ, সে তো বটেই, নিশ্চয়ই। একা একা বেড়াক, সেটা মানে উপভোগ করুক একা একা, সেটা তো একটা খুবই ভালো জিনিস, এবং সেটা আমিও নিজেও করেছি, কাজেই এটা একটা কাম্য আর কি। এটা কি কোথাও আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট বা নারী ক্ষমতায়নের অংশ হিসেবে ধরতে পারি এই বিষয়টা? নিশ্চয়ই, এটা তো একটা এম্পাওয়ারমেন্টের অংশ। তবে ওই একা একা বেড়াতে যাওয়ার ব্যাপারে আমি একটা কথা বলবো, যে যাদের একটুখানি উপস্থিত বুদ্ধি এবং বুদ্ধি বিবেচনা না হয়েছে,
তাদের পক্ষে একা বেড়াতে যাওয়াটা একটু অসুবিধাজনক হয়ে দাঁড়াতে পারে, ঝুঁকির কারণ হতে পারে। হ্যাঁ, ওই যে আমি বললাম যেটা, কেউ যদি ভাবলো যে আমি হুজুর সবাই একা বেড়াতে যাচ্ছে, বিশেষ করে খুব অল্প বয়সী মেয়েরা, আমিও একা বেড়াতে চলে যাব, সেই ক্ষেত্রে সেটা কিন্তু অসুবিধার কারণ হতে পারে। এখনকার সময়ে যারা একা বেড়াতে যান, দেখি আমি সমাজ মাধ্যমে দেখি তাদের অনেকেই সুন্দর একা বেরিয়ে আসেন। এখন তো অনেক রকম ব্যবস্থাও হয়ে গেছে, কোনো অসুবিধা হয় না। প্রযুক্তিগতভাবে আমরা যে এগিয়েছি সেইগুলো একটুখানি ব্যবহার করে বা নিশ্চয়ই নিরাপত্তার জায়গাটা সুনিশ্চিত করলে পরে করতে পারে। এবং সেইটা না, নিরাপত্তার জায়গাটা এটা অভিজ্ঞতা থেকে আসে। আস্তে আস্তে যখন অভিজ্ঞতা হয়, তখন কোনো আনটুয়ার্ড ইনসিডেন্ট দেখলে বা কোনো অস্বস্তিকর একটা সিচুয়েশনে পড়লে সেটার থেকে নিজেকে বার করে নেওয়া যায়। ঠিক। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আর আমরা আজ বড়দিন, আমরা একেবারে আবার একটা ফেস্টিভ মুড বা উৎসবের একটা মেজাজে ঢুকতে চলেছি। এই সময় বেড়ানোর প্রবণতা বেড়ে যায়, কারণ স্কুল কলেজ ছুটি থাকে, কাজের ক্ষেত্রগুলোও একটু হালকা থাকে, সব মিলিয়ে মিশিয়ে এই সময় একটা যে সমস্ত ট্যুরিস্ট স্পট আমরা বলি, যেগুলো বেড়ানোর জন্য নির্দিষ্ট, সেই জায়গাগুলোয় ভীষণ ভিড় থাকে, মানুষের সমাগম অনেকটা বেড়ে যায় সাধারণ সময়ের থেকে। এমনি শীতকালের সঙ্গে বেড়ানোর একটা গভীর যোগাযোগ রয়েছে। সেক্ষেত্রে ট্রাভেল এটিকেট একটা শব্দ আমরা বলি মাঝে মাঝে, যে বেড়ানোর মানে সচেতন একজন ভ্রমণকারী এই হিসেবে যদি আপনি বলেন যে এক্ষেত্রে সচেতন নাগরিক হিসেবে কি কি ভাবা উচিত বা কি কি ভেবে আর কি বেড়ানোর জায়গাগুলোয় যাওয়া উচিত, বা ওখানে গিয়ে কি ধরনের আচরণ করলে সেগুলো সচেতন ভ্রমণকারী হিসেবে আমরা তাকে বলতে পারি, যদি একটু বলেন আমাদের শ্রোতাদের। এটা তো এখন এই জিনিসটা একটা কাল্ট হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে রেসপন্সিবল ট্যুরিজম। আমি বেড়াতে যাব, কিন্তু আমি কোনো রকম সেই জায়গা, সেখানকার পরিবেশের, সেখানকার মানুষজনের কোনো রকম ক্ষতি করব না, এবং আমি যে একটা আলাদা জায়গা থেকে সেই সংস্কৃতির মধ্যে গিয়েছি সেইটা সেখানে জানান দেব না। কাজেই বেড়াতে গিয়ে অনাবশ্যক হইহুল্লোড় করা, সেই জায়গাটাকে নোংরা করা, তারপরে সেখানকার মানুষজনের সঙ্গে খারাপ ব্যবহার করা, সেই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, এবং পরিবেশের কথাও খুব বেশি করে ভাবতে হবে। ঠিক। এবং আমরা বাড়িতে বা আমাদের কমফর্ট জোনের মধ্যে যে ধরনের অভ্যেসগুলোর সঙ্গে পরিচিত হয়ে থাকি, বেড়াতে গেলে যে সেই সব অভ্যেসই আমরা ওখানে রক্ষা করতে পারবো এমনটাও না হতে পারে। একেবারে আমাদের বেড়াতে গিয়ে মানে ভীষণ রকমের সেই জায়গার সংস্কৃতির সঙ্গে যদি আমরা একটু মিলতে না পারি, তাদের খাওয়ার অভ্যেস, তাদের থাকার ব্যবস্থা, তাদের সেখানকার আবহাওয়া, সব কিছুর সঙ্গে যদি আমরা না মিলতে পারি, তাহলে আবার বেড়াতে যাওয়াটা খুব একটা সাকসেসফুল হয় না আর কি। ঠিক। অর্থাৎ আনন্দের সঙ্গে দায়িত্ব তো বটেই, নিশ্চয়ই মেলাতে পারলে আমরা তবেই একটা আনন্দময় এবং ভালোবাসার বা আবেগের জায়গা থেকে বেড়ানোটাকে বা ভ্রমণটাকে দেখতে পারি। অবশ্যই। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে। আপনার কাছে আমরা জানতে চাইবো, আপনি একজন নারী হিসেবে, আপনি তো একা বেরিয়েছেন বাড়ি থেকে একা, এক্ষেত্রে পারিবারিক সহযোগিতা নিশ্চয়ই আপনি পেয়েছেন, নিশ্চয়ই, নইলে এটা একটু তো কঠিন হয়েছে। নিশ্চয়ই। তো সেক্ষেত্রে আপনি আমাদের মহিলা মহলের শ্রোতাদের জন্য কি বলতে চান, যারা হয়তো এরকম বেড়ানোর কথা ভাবছে কিন্তু সাহস করছে না? সাহস করে বেরিয়ে পড়তে হবে, আর ওই একটু খোলা মনে বেরিয়ে পড়তে হবে, এটা একটা বড় জিনিস। আর পরিকল্পনাটা সুন্দর করে, আজকালকার দিনে তো পরিকল্পনা করতে কোনো অসুবিধে নেই এই টেকনোলজির জন্য। সেইভাবে যদি প্রথম অল্প অল্প বেরিয়ে পড়া যায়, তাহলে ভালোই লাগবে কিছু। এখন তো অনেকেই বেড়াচ্ছেন এখন, আর জিনিসটা খুব একটা যে একটা অন্যরকম জিনিস, যে একলা বেড়ানো মহিলাদের, সেই জিনিস, সেই অন্যরকম ব্যাপার, সেটা নেই এখন অনেকটাই। এটা আমাদের স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে অনেকেই দেখি সমাজ মাধ্যমে বলছেন আমার খুব ইচ্ছে করে, চলে যাবেন, সে অসুবিধা নেই। আর নিরাপত্তার দিকটা একটু, নিরাপত্তার দিকটা নিজেকে ভাবতে হবে, সেখানে কিছু কশনস নিজেকেই ভেবে নিতে হবে যে আমি কি করব আর কি করব না। বেশ, অনেক ধন্যবাদ দিদি। আপনাদেরও অনেক ধন্যবাদ।
আকাশবাণী স্টুডিওয়ে আসা এবং এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। আজকে ভ্রমণ কথা অনুষ্ঠানে আমাদের অতিথি ছিলেন ভাস্বতী চক্রবর্তী, যিনি শুধু একজন ভ্রমণ পিপাসু বা ভ্রমণকারী বললেই হয়তো বলা হয় না, যিনি সাহসী এবং ভ্রমণের সঙ্গে নিজেকে বেঁধে রেখেছেন। আমরা আশা করব যে যারা আপনারা এইভাবে বেড়াতে চান বা বেড়ানোর বিষয়টাকে উপভোগ করতে চান, তাদের কাছে দিদির কথাগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে এবং দিদির কথায় তারা উৎসাহিত বোধ করবেন এবং অবশ্যই সচেতন থাকবেন। অনেক ধন্যবাদ দিদি আকাশবাণী স্টুডিওয়ে আসার জন্য। ধন্যবাদ।